ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা বেশ কিছু জেনারেল পেপার থেকে প্রশ্ন দেখব এবং এগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা আমার এই ভিডিওগুলো দেখো এবং যারা এখনো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, এক নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? খুব খুব ইম্পর্টেন্ট। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? যোগ জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, না তোমার আথিরাপল্লী জলপ্রপাত? তাহলে দেখো, এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার সি, কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কিন্তু সবচেয়ে সর্বোচ্চ বা সবচেয়ে উঁচু জলপ্রপাত ভারতবর্ষের। এবং মনে রাখবে, এই যে কুঞ্চিকল জলপ্রপাত এটি অবস্থিত কর্ণাটকে। কর্ণাটক রাজ্য অবস্থিত কিন্তু কুঞ্চিকল জলপ্রপাত। এবং এটাও মনে রাখবে প্রত্যেকে তোমরা যে এটি অবস্থিত বারাহি নদীর উপর। মনে রাখবে, এই তোমার কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত বরাহি নদীর উপরে অবস্থিত এবং সেটি কোথায়? কর্ণাটকে। আচ্ছা বলো তো, দুধসাগর কোথায়? তাহলে দুধসাগর মনে রাখবে তোমরা গোয়াতে। গোয়া রাজ্যে অবস্থিত তোমার দুধসাগর জলপ্রপাত। এবং যোগ জলপ্রপাত অবস্থিত এটা কর্ণাটক। এটা মনে রাখবে, কর্ণাটক অবস্থিত যোগ জলপ্রপাত। ঠিক আছে। এবং পরীক্ষায় তোমাকে দেবে যে যোগ জলপ্রপাত এটি কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে তোমরা শরাবতী নদীর উপর অবস্থিত কিন্তু তোমার যোগ জলপ্রপাত। তাহলে একটা প্রশ্ন থেকে তুমি তিন চারটি কিন্তু প্রশ্ন তোমরা এখানে জানতে পারলে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 2, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, না উড়িষ্যা, না পশ্চিমবঙ্গ, না তোমার তামিলনাড়ুতে অবস্থিত? তাহলে এই চিল্কা হ্রদ এটি কিন্তু অবস্থিত কোথায় বলতো? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উড়িষ্যা রাজ্যে অবস্থিত কিন্তু চিল্কা হ্রদ। এবং তোমরা প্রত্যেকে মনে রাখবে যে এই চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে। তাহলে চিল্কা হ্রদ অবস্থিত উড়িষ্যা রাজ্যে এবং এটি ভারতের সবচেয়ে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এবং মনে রাখবে তাহলে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তাহলে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ মনে রাখবে তোমরা প্রত্যেকেই উলার মনে রাখবে। উলার হলো তোমার সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 3, এরপর দেখো, ভাকরানাঙ্গাল বাঁধ প্রকল্প কোন নদীর উপর নির্মিত? গঙ্গা, যমুনা, সুতলেজ হবে, না বিয়াস নদী? দেখো, এই যে ভাকরানাঙ্গাল বাঁধ প্রকল্প এটি অবস্থিত অপশন নাম্বার সি, সুতলেজ নদীর উপর অবস্থিত। কিন্তু কি বলো? সুতলেজ নদীর উপর অবস্থিত। এবং যদি তোমাকে কখনো বলে দেয় যে এই ভাকরানাঙ্গাল বাঁধ প্রকল্প কোন কোন রাজ্যের সীমারেখা, মানে কোন কোন রাজ্য মিলে তৈরি করে, তাহলে মনে রাখবে আমরা প্রত্যেকেই যে এই ভাকরানাঙ্গাল তোমার হিমাচল প্রদেশ, এরপর তোমরা মনে রাখবে পাঞ্জাব এবং মনে রাখবে মোটামুটি রাজস্থান। তাহলে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানাও তুমি দিয়ে দিতে পারো, হরিয়ানা। তো এই রাজ্যগুলি মিলে কিন্তু এই তোমার ভাকরানাঙ্গাল বাঁধ প্রকল্পটি তৈরি করে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 4, বিহারের দুঃখ নদী কাকে বলা হয়? কাকে বলা হয়? গন্ডককে, কোশিকে, সোনকে, না দামোদরকে? অবশ্যই তোমার সঠিক উত্তর অপশন বি হবে, কোশি নদীকে। তাহলে কোশি নদীকে বলা হয় কিন্তু বিহারের দুঃখ নদী। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাকে বলা হয়? দামোদরকে। মনে রাখবে, দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ নদী। পশ্চিমবঙ্গের দুঃখ নদী বলা হয় মনে রাখবে তোমরা প্রত্যেকেই দামোদর নদীকে। ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 5, লোকটাক হ্রদ কোন বিষয়ে বিখ্যাত? এই যে লোকটাক হ্রদ, তোমরা বলো তো আগে, এই লোকটাক হ্রদ কোথায়? মণিপুরে। লোকটাক হ্রদ কিন্তু মণিপুরে অবস্থিত।
এবং দেখো এই যে লোকটাক হ্রদ অবস্থিত যে দ্বীপের উপরে, সেই দ্বীপের নাম আছে, নামটা বলতে পারবে কেউ? সেই নামটা কিন্তু মনে রাখবে তোমার ফুন্দিশ। ফুন্দিশ, ফুন্দিশ, ফুন্দিশ দ্বীপ। ঠিক আছে, ফুন্দিশ, ফুন্দিশ দ্বীপের উপর কিন্তু অবস্থিত লোকটাক হ্রদ, এবং সেটি কোথায়? মণিপুরে। এই জন্য কিন্তু এই যে ফুন্দিশ দ্বীপটি, এই ফুন্দিশ বা ফুন্দি দ্বীপটি, এটা কিন্তু চলমান, ভাসমান। তার মানে কিন্তু লোকটাক হ্রদ কিন্তু ভাসমান দ্বীপ হবে একটা। তাহলে লোকটাক হ্রদ কিন্তু ভাসমান দ্বীপের উপরে অবস্থিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 6 দেখি। ভারতে হোম রুল আন্দোলন শুরু করেন কে? তাহলে মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, না অ্যানি বেসান্ত, না তোমার লালা রাজপথ রায়। এখানে দেখো এই যে হোম রুল আন্দোলন, এই হোম রুল আন্দোলন শুরু হয় অ্যাকচুয়ালি তোমার 1916 সালে। 1916 সালে, এবং ভারতে বিশেষ করে দুজন এই আন্দোলন শুরু করেন। এপ্রিল মাসে শুরু করেন বাল গঙ্গাধর তিলক, এপ্রিল মাসে শুরু করেন বাল গঙ্গাধর তিলক, এবং সেপ্টেম্বর শুরু করেন অ্যানি বেসান্ত, সেপ্টেম্বর শুরু করেন অ্যানি বেসান্ত। প্রত্যেক বোঝালো? তাহলে অবশ্যই আমরা যেহেতু বাল গঙ্গাধর তিলক প্রথম করেন, এই জন্য আমরা বলবো যে ভারতবর্ষে হোম রুল আন্দোলন প্রথম শুরু করেন বাল গঙ্গাধর তিলক। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 7 দেখি। 1857 সালের বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে? দিল্লি, কানপুর, মিরাট, না লখনৌ? আমরা জানি যে 1857 সালে ব্যারাকপুরে যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পর মিরাটে, মিরাটে 10 মে থেকে, 10 মে, মিরাটে 10 মে থেকে একটা গণ আন্দোলন দেখা দেয় বা বিদ্রোহ দেখা দেয়। সেই বিদ্রোহে কিন্তু সিপাহী বিদ্রোহে কিন্তু মূল তোমার কেন্দ্রস্থল তোমার এই জায়গা থেকে শুরু হয় আর কি, সিপাহী বিদ্রোহটা। তাহলে সঠিক উত্তর হয় তোমার মিরাট, মনে থাকবে। তাহলে মিরাট থেকে কিন্তু তোমার এই বিদ্রোহটি শুরু হয়েছিল। অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে বলে যে ব্যারাকপুর থেকে, না, ব্যারাকপুর থেকে হয়নি, ব্যারাকপুরে জাস্ট এর ঘটনা একটা কারণ তৈরি হয়, সেই কারণটি দেখা যায় তোমার মিরাটে গিয়ে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 9 দেখি। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? 1940 সাল, 1941 সাল, 1942 সাল, না 1945 সাল? তাহলে এখানে ভারত ছাড়ো যে আন্দোলন শুরু হয় সেটি তোমার কবে? 1942 সাল থেকে। তোমার প্রত্যেকে মনে রাখবে 1942 সাল থেকে এই ভারত ছাড়ো আন্দোলনটি শুরু হয়। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা স্লোগান আছে, বলতে পারবে, পরীক্ষায় খুব আসে। সেই স্লোগানটার নাম কি? ডু অর ডাই। ডু অর ডাই। তাই ডু অর ডাই কিন্তু স্লোগান কিন্তু এই আন্দোলনের প্রধান স্লোগান ছিল। এবং কে দিয়েছিল বলতো? মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীজি, মহাত্মা গান্ধীজি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে আমরা, নাম্বার 10 দেখে আমরা। এবার দেখো এখানে মনে হয় একটু নাম্বারে কিছু গন্ডল হয়েছে। হ্যাঁ বুঝলে, একটু নাম্বারে গন্ডল হয়েছে এখানে, আই থিঙ্ক। আগে এটা 8 হবে আর কি। তো ঠিক আছে, কোন আইনের মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কোন আইনের মাধ্যমে? 1909, 1919, 1935, না 1861? মনে রাখবে আমাদের দেশে যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় সেটি ছিল ভারত শাসন আইন 1919। ভারত শাসন আইন 1919 মাধ্যমে কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থা ভারতবর্ষে আবার চালু হয়। আর প্রথমে কে করছিল বলতো দ্বৈত শাসন ব্যবস্থা? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ডুয়াল গভর্নমেন্ট এনেছিলেন রবার্ট ক্লাইভ। তোমার কত সালে? সেটা ছিল তোমার 1765 সালে, 1765 সালে সেটা। ঠিক আছে, এই তোমার বক্সার যুদ্ধের পর 1764-তে বক্সার যুদ্ধ হলো। সেই বক্সার যুদ্ধের পর কিন্তু 1765 সাল থেকে তোমার রবার্ট ক্লাইভ এনেছিলেন দ্বৈত শাসন ব্যবস্থা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রাজাগোপাল, মাউন্টব্যাটেন, জওহরলাল নেহরু, না তোমার সি রাজাগোপালাচারী? দেখো প্রত্যেকে মনে রাখবে যে যখন স্বাধীন ভারত বলবে, এবং স্বাধীন ভারতের প্রথম যে গভর্নর জেনারেল ছিলেন তিনি হলেন, মনে রাখবে, মাউন্টব্যাটেন। তিনি হলেন কিন্তু মাউন্টব্যাটেন। আর এখানে যদি প্রশ্নটা ঘুরিয়ে দিত, তোমাকে দিতে ধরো যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে হবে কিন্তু রাজা গোপালাচারী। এটা যেন মনে থাকে প্রত্যেকের।
নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 11 দেখো, ভারতের সংসদ কি দিয়ে গঠিত? শুধুমাত্র লোকসভা, শুধুমাত্র রাজ্যসভা, শুধুমাত্র লোকসভা, রাজ্যসভা না রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা? তাহলে এখানে দেখো, ভারতের যে সংসদ এটি তৈরি হয় তোমার 3 নাম্বার দিয়ে, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, এই উভয় তিনজনকে দিয়ে কিন্তু আমাদের যে ভারতীয় সংসদ সেটি গঠিত হয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 12 দেখি, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হবে? তাহলে লোকসভার সদস্য সংখ্যা তোমার এখানে দেখো, এখানে এখন কিন্তু 550 মনে রাখবে, এখন কিন্তু তোমার 550 জন কিন্তু লোকসভার মোট সদস্য সংখ্যা, ঠিক আছে। চলো, অনেকে 52 করবে, কিন্তু 52 এখন করো না, কারণ কিন্তু এখন অ্যাংলো ইন্ডিয়ান যে তোমার আমাদের সিট সংখ্যা ছিল সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, তো এখন কিন্তু 550টি। জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের অধীনে ঘোষণা করা হয়? জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় অনুচ্ছেদ অপশন এ নাম্বার 352 নম্বর আর্টিকেল অনুসারে, মনে রাখবে 352 নম্বর আর্টিকেলে কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আর যদি বলে তোমার রাষ্ট্রপতি শাসন 356-তে, রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন কিন্তু তোমার কততে? 356-তে। আর আর্থিক জরুরি অবস্থা 360-এ। আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা কিন্তু তোমার হয় 360 থেকে, ঠিক আছে। আর 370 যদি বলে এটা জম্মু কাশ্মীরের সঙ্গে যুক্ত, মনে রাখবে জম্মু কাশ্মীরের যে ল ছিল আগে পূর্বে তার সঙ্গে যুক্ত 370 নাম্বার। এবার দেখো, ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? একবার, দুইবার, তিনবার না চারবার? তাহলে এই যে জাতীয় জরুরি অবস্থা এটি তোমার চালু করা হয়, তোমার ভারতবর্ষে লাগু করা হয় 3বার, মনে রাখবে 3বার। এবং সালটা মনে রাখবে 1962 সাল, যখন ভারত এবং চায়নার মধ্যে দ্বন্দ্ব হয়। এরপর 1971 সাল, যখন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ হয়, দেখবে সেই যুদ্ধে কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা আবার কিন্তু লাগু করা হয়। এবং আরেকটি মনে রাখবে 1975 সালে ইন্দিরা গান্ধীর সময়, যখন তোমার ভারতবর্ষে একটি ইন্টারনাল ডিস্টারবেন্স বা আভ্যন্তরীণ কোনো ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে ইউজ করা হয় 1975 সালে। তো এই 3টি সাল অবশ্যই তোমার মনে রাখবে। তাহলে জাতীয় জরুরি অবস্থা 62-তে, 71-এ আর তোমার মনে রাখবে 75-এ। দুটো কি বলে? বহির আক্রমণের জন্য, 62 আর 71। আর পরীক্ষা যদি বলে যে আভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে কত সালে ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, মনে রাখবে 1975 সালে। এবং কোন সরকারের আমলে? মনে রাখবে ইন্দিরা গান্ধী সরকারের আমলে। দেখো নেক্সট প্রশ্ন দেখো, আমাদের নাম্বার 15 দেখো, জাতীয় জরুরি অবস্থা কে প্রত্যাহার করতে পারেন? তোমার প্রত্যেকে মনে রাখবে যে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি একমাত্র রাষ্ট্রপতি কিন্তু তিনি এটি তুলে নিতে পারেন। তাহলে অপশন ডি নাম্বার তোমার সঠিক। এই হলো আমাদের গুরুত্বপূর্ণ 15টি জিএস। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।